recording করে দিয়ে শুধু স্টপ ভিডিও স্টপ ভিডিও রেকর্ডিং করে দিয়ে ঠিক আছে জি সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে আজকে আমার ক্লাস জিএস আশা করি নবম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের জিএস এর চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করবো আমাদের বার্ষিক পরীক্ষার যে সিলেবাসটা আছে ওই সিলেবাসের মধ্যে আমাদের প্রথম এবং দ্বিতীয় অধ্যায়গুলো কিন্তু আগে যেহেতু আলোচনা হয়ে গেছে সেজন্য আমি আজকে চতুর্থ অধ্যায় থেকে শুরু করব আমাদের চতুর্থ অধ্যায়টা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু তো শিক্ষার্থীরা আজকে আমাদের তাহলে আলোচনা হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু ভূপ্রকৃতি বলতে আমাদের যে প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেটাকে বোঝানো হয় আর জলবায়ু মানে হচ্ছে একটা দেশে বা একটা অঞ্চলে 30 থেকে 40 বছরের যে আবহাওয়ার যে গড়টা সেটাকে বলা হচ্ছে জলবায়ু তো আমি আজকে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতি এবং জলবায়ু পরিচ্ছদ নাম্বার হচ্ছে 4.1 বাংলাদেশের ভূপ্রকৃতি এটা নিয়ে আলোচনা করবো আজকে প্রথমে বাংলাদেশের ভূপ্রকৃতিটা কিরকম বাংলাদেশের ভূপ্রকৃতি হচ্ছে পলল দ্বারা গঠিত একটি আর্দ্র অঞ্চল উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বে সামান্য অঞ্চল হচ্ছে পাহাড়ি আবার উত্তর পশ্চিমাংশে সীমিত উঁচুভূমি রয়েছে আর এছাড়াও বাকি সমগ্র বাংলাদেশ হচ্ছে কি নদীবিদ একটি বিস্তীর্ণ সমভূমি দক্ষিণ এশিয়ার মধ্যে যে তিনটি বড় নদী রয়েছে যেমন গঙ্গা ব্রহ্মপুত্র মেঘনা এই তিনটা নদী বাংলাদেশের অববাহিকায় অবস্থিত আর এই দেশের ভূপ্রকৃতি কিছুটা নিচু এবং সমতল ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের ভূপ্রকৃতি এরপর আমাদের হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান এবং সীমানা আমাদের অবস্থানটা কোথায় এবং সীমানাটা কিরকম তা একটু আমরা দেখবো এশিয়া মহাদেশের দক্ষিণে বাংলাদেশের অবস্থান তাহলে বাংলাদেশের অবস্থানটা হচ্ছে এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে বাংলাদেশ 20 ডিগ্রি 34 ইঞ্চি উত্তর রেখার মধ্যে 26 ডিগ্রি 38 ইঞ্চি উত্তর অক্ষরেখার মধ্যে এবং 88 ডিগ্রি 1 ইঞ্চি পূর্ব দ্রাঘিমা থেকে 92 ডিগ্রি এবং 41 পূর্ব দ্রাঘিমা রেখার মধ্যে অবস্থিত বাংলাদেশের মধ্য দিয়ে কর্কট ক্রান্তি রেখা অতিক্রম করেছে পূর্ব পশ্চিমে বাংলাদেশের সর্বোচ্চ বিস্তৃত হচ্ছে 440 কিলোমিটার এবং উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব প্রান্ত পর্যন্ত 760 কিলোমিটার পর্যন্ত বিস্তৃতি বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় এবং আসাম রয়েছে আর পূর্বে রয়েছে আসাম ত্রিপুরা এবং মিজোরাম এবং মিয়ানমার আর দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর আর পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ তাহলে দেখা যাচ্ছে আমাদের যে ভৌগোলিক অবস্থানটা তার চারপাশে কিন্তু ভারতের অবস্থানটা সবচেয়ে বেশি কাছাকাছি আর বাংলাদেশের মোট আয়তনটা আমরা সবাই জানি তারপর হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল এই হচ্ছে আমাদের ভৌগোলিক অবস্থান এবং সীমানা আজকে আমাদের যেটা বেশি সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা সেই বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের ভূপ্রাকৃতির শ্রেণীবিভাগ এবং গঠন বাংলাদেশ মূলত একটি বদ্বীপ এবং এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ বদ্বীপ যেটা ব আকারে একটা দ্বীপ বাংলাদেশের মধ্য দিয়ে অসংখ্য নদ নদী
প্রবাহিত হয়েছে, তার মধ্যে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, কর্ণফুলী ইত্যাদি প্রধান। বাংলাদেশের ভূখণ্ড থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালু হয়ে অবস্থিত এবং নদ নদী, উপনদী, শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে অভিমুখী হয়ে প্রবাহিত হয়। বাংলাদেশের উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশটি এসব নদ নদীর পলল দ্বারা গঠিত একটি সমভূমি। বাংলাদেশের যে ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা যায়। টারশিয়ারি যুগে, টারশিয়ারি যুগে পাহাড় সমূহ তারপর হচ্ছে দুই হচ্ছে প্লাইস্টোসিন কালের তুফান সমূহ, প্লাইস্টোসিন কালের তুফান সমূহ এবং সাম্প্রতিক কালে প্লাবন সমূহ। প্লাবন সমভূমি। তাহলে দেখা যাচ্ছে ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে তিনটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড় সমূহ হচ্ছে বাংলাদেশের ভূমির প্রায় 12% এলাকা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ এলাকা নিয়ে। হ্যাঁ, এটি হচ্ছে মূলত প্রায় আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছর আগে হিমালয় পর্বত থেকে উত্থিত হওয়ার সময় এই পাহাড়গুলোর সৃষ্টি হয়েছিল। এই অঞ্চলের পাহাড়গুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, আর একটা হচ্ছে উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। হ্যাঁ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহের মধ্যে হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার এবং চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্ভুক্ত। আর এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গ, বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি তাজিং টং, এটাকে আবার বিজয় নামেও পরিচিত। এটার উচ্চতা হচ্ছে 1238 মিটার। হ্যাঁ, তাহলে এটা কোথায় অবস্থিত? টারশিয়ারি যুগে অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ তাজিং টং, আর এটার উচ্চতা হচ্ছে 1238 মিটার। এছাড়াও এখানে বাংলাদেশের দ্বিতীয় যে সর্বোচ্চ পর্বতটা রয়েছে সেটা হচ্ছে কিবরাডাম, এটাও অবস্থিত। এটার উচ্চতা হচ্ছে 1230 মিটার। এছাড়া এই অঞ্চলে আরো দুটি উচ্চতর পাহাড় চূড়া রয়েছে। একটার নাম হচ্ছে মোদক মোয়াল, যেটার উচ্চতা হচ্ছে 1000 মিটার। আরেকটা হচ্ছে পিরামিড, যেটার উচ্চতা হচ্ছে 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেলে পাথর, কর্দম এবং শ্বেত পাথর দ্বারা গঠিত। ঠিক আছে, আচ্ছা, তাহলে এইটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এবার হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। ময়মনসিংহ এবং নেত্রকোনা অঞ্চলের উত্তরাংশ, সিলেট জেলার পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এই অঞ্চলটি গঠিত। এটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড় সমূহ। টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে আবার দুই ভাগে বিভক্ত করা আছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তাহলে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ হচ্ছে বান্দরবান, রাঙ্গামাটি, বান্দরবান যে পাহাড়ি এলাকাগুলো রয়েছে, এছাড়া চট্টগ্রামের কিছু কিছু অংশ। হ্যাঁ, আর এর মধ্যে আমাদের বাংলাদেশের সবচেয়ে বৃহৎ যে পর্বতশৃঙ্গ তাজিং টং সেটা অবস্থিত। এটার উচ্চতা হচ্ছে 1231 মিটার। ঠিক আছে, আচ্ছা, এরপর হচ্ছে
উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে পাহাড়গুলো হচ্ছে কোথায় কোথায়? ময়মনসিংহ, নেত্রকোনা জেলায়, সিলেটের উত্তরাঞ্চলে, আবার হবিগঞ্জ এবং মৌলভীবাজারে এই অঞ্চলগুলো গঠিত। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা হচ্ছে 30 থেকে 90 মিটার পর্যন্ত। এই অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগুন, খাসিয়া এবং জয়ন্তিয়া প্রধান। এগুলো হচ্ছে পাহাড়ের নাম। উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড়গুলো রয়েছে এগুলোকে সাধারণত আমরা কি বলে, স্থানীয়ভাবে এগুলো হচ্ছে টিলা নামে পরিচিত। এগুলোর উচ্চতা কিন্তু বেশি নয়, কত 30 থেকে 90 মিটারের মধ্যে এগুলোর উচ্চতা। আর এগুলোর মধ্যে উল্লেখযোগ্য নামগুলো হচ্ছে চিকনাগুন, খাসিয়া এবং জয়ন্তিয়া। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমাদের টারশিয়ারি যুগের পাহাড় সমূহের যে রয়েছে সেটা। এরপরেরটা হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। প্লাইস্টোসিন সালের সোপান সমূহ বা চতুর্ভূমি হচ্ছে বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% হচ্ছে এই অঞ্চলে গঠিত। 8% গুলো এই অঞ্চল নিয়ে গঠিত। আনুমানিকভাবে 25,000 বছর পূর্বের সময়কে প্লাইস্টোসিন কাল বলা হয়। এই সময়ে বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব প্রত্নভূমি গঠিত হয় বলে অনুমান করা হয়। প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। যেমন টারশিয়ারি যুগের পাহাড়গুলোকে ভাগ করা হয়েছিল 2 ভাগে, আর প্লাইস্টোসিন কালের সোপান সমূহকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, মধুপুর ও বাওয়ালের গড়। একটা হচ্ছে বরেন্দ্রভূমি, 2 হচ্ছে মধুপুর ও বাওয়ালের গড় এবং 3 হচ্ছে লালমাই পাহাড়। নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট এবং রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে কি গঠিত? বরেন্দ্রভূমি গঠিত। এর আয়তন হচ্ছে 9,320 বর্গ কিলোমিটার। আর প্লাবন সমভূমি হচ্ছে প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর এবং লাল বর্ণের হয়ে থাকে। এগুলো হচ্ছে কোনটা? বরেন্দ্রভূমি যে পাহাড়গুলো, সেগুলো যে অঞ্চলটা সেটা। ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর এবং ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর এবং ভাওয়ালের সোপান সমূহ গঠিত। এর আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার। সমভূমি থেকে এদের উচ্চতা হচ্ছে 6 থেকে 3 মিটার। আর মাটির রং হচ্ছে লালচে এবং ধূসর। এটা হচ্ছে মধুপুর এবং ভাওয়ালের গড়। আর কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত যে এলাকাটা বিস্তৃত ওটা হচ্ছে লালমাই পাহাড় নামে পরিচিত। এর আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। আর এখানে যে পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়গুলোর উচ্চতা হচ্ছে 21 মিটার। আর এই অঞ্চলের মাটির রং লালচে এবং মাটি নুড়ি, বালি এবং কঙ্কর মিশ্রিত। তাহলে এই হচ্ছে প্লাইস্টোসিন কালের সোপান সমূহ। ঠিক আছে, এরপর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিটা দেখো, বাংলাদেশে প্রায় 80% ভূমি নদী বিরোধ এর বিস্তীর্ণ সমভূমি। তার মানে নদী থেকে যে পলিমাটিগুলো এসে ওখানে কি হয়, যে একটা ভূমির সৃষ্টি করে, সেটাই হচ্ছে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্ভুক্ত। আর এটা হচ্ছে প্রায় বাংলাদেশের 80% অঞ্চল এই অঞ্চলের অন্তর্ভুক্ত। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পলিমাটি সঞ্চিত হয়ে এই প্লাবন সমভূমি গঠিত হয়। এই প্লাবন সমভূমির আয়তন প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার। তাহলে দেখা যাচ্ছে আমাদের ভূপ্রাকৃতিক অনুসারে সবচেয়ে বেশি যে বিস্তৃত এলাকাটা সেটা হচ্ছে সাম্প্রতিককালের প্লাবন ভূমি। প্রায় 1,24,266 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। সমগ্র সমভূমির মাটির স্তর খুবই গভীর এবং ভূমি খুবই উর্বর। সাম্প্রতিককালের প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা যায়। দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর এবং দিনাজপুর জেলার অংশবিশেষ, অধিকাংশ স্থান যেমন ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী ইত্যাদি। ঠিক আছে, এছাড়াও চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলের এবং লক্ষ্মীপুর, ফেনী জেলার কিছু অংশ জুড়ে এই সমভূমি বিস্তৃত। ঠিক আছে, আর এই যে সমভূমির যে বাংলাদেশের এই অঞ্চলগুলোর যে এই যে সাম্প্রতিককালের প্লাবন যে সমভূমিটা রয়েছে, এই সমভূমিটা কিন্তু খুবই উর্বর এবং উর্বর ফলে এখানে কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অনেক বেশি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকে। তাহলে এই গেল আমাদের
বাংলাদেশের ভূপ্রকৃতির শ্রেণীবিভাগ। বাংলাদেশের ভূপ্রকৃতিকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ট্রান্সশিডিক যুগের পাহাড় সমূহ, প্লাস্টোসিন কালের সোপান সমূহ, আর হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমূহ। ঠিক আছে, আর এটার বর্ণনা আমি তোমাদেরকে বললাম। এরপর হচ্ছে আমাদের বাংলাদেশের ভূপ্রকৃতির গঠন এবং আমাদের জনসংখ্যা ও জনবসতিটা কিরকম। বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের স্থান হচ্ছে নবম। ভূখণ্ডের তুলনায় এদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি, তাছাড়া জনসংখ্যা বৃদ্ধির হারও অনেক বেশি। 2001 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল 12.93 কোটি, আর জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 1.48% এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ছিল 876 জন। আর আদমশুমারি 2011 অনুসারে বাংলাদেশের জনসংখ্যা প্রায় 14.97 কোটি, জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1.37% এবং প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব হচ্ছে 1015 জন। ঠিক আছে, আচ্ছা, তাহলে বাংলাদেশের সমতল নদী অববাহিকা অনুসারে অঞ্চল ও পরিমাটি দ্বারা সৃষ্ট। এই অঞ্চলে কৃষি আবাদ অনেকটা সহজসাধ্য, ফলে এই অঞ্চলে ঘনবসতি গড়ে উঠতে দেখা যায়। বিশেষ করে এই সাম্প্রতিককালে যে প্লাবন সমূহটা রয়েছে এখানে কথা বলা হচ্ছে। তাছাড়া জলবায়ুর প্রভাবের কারণেও জনবসতির বন্টন নিয়ন্ত্রিত হয়। চরমভাবাপন্ন জলবায়ুতে সমভাবাপন্ন জলবায়ুতে মানুষের বসবাস করতে বেশি পছন্দ করে। চরম বলতে হয়তো বা যেখানে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা এই ধরনের বোঝাচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের আবহাওয়াটা হচ্ছে ঠান্ডাও বেশি না আবার গরমটাও বেশি না। ঠিক আছে, মাঝামাঝি। সেই জন্য আমাদের বাংলাদেশের এই জলবায়ুটা হচ্ছে জনসংখ্যার বসবাসের জন্য একটি অনেক বেশি উপযুক্ত একটি আবহাওয়া। তবে এর মধ্যে উত্তরাঞ্চলের আবহাওয়া শীত গ্রীষ্মের তারতম্য কিছুটা বেশি উপলব্ধি হয়। কৃষির অনুকূল চাষাবাদ এবং শস্য উৎপাদনের সহায়ক বলে সমভূমির মানুষকে বসবাসে আকৃষ্ট করে। এছাড়া আমাদের যে এই যে বললাম প্লাস্টোসিন কালে যে সমভূমিটা রয়েছে, এটা নদী বিদ্যুৎ অনেক পরিমাটি আছে বলে এই মাটিটা হচ্ছে অনেক বেশি উর্বর এবং এটা আমাদের কৃষিকাজের জন্য অনেক বেশি কি উপযুক্ত, যার কারণে এখানে কৃষি এবং উৎপাদন অনেক বেশি কি হয় বেশি থাকে। সেই কারণে এখানে জনবসতি বা জনসংখ্যা বসবাস করাটা অনেক বেশি কি হয় উপযুক্ত। বাংলাদেশের যেসব অঞ্চলে খনিজ সম্পদ পাওয়া গেছে সেই সব অঞ্চলে জীবিকার সন্ধানে বহু শ্রমিক এবং কর্মজীবী জড়ো হয়, এলাকাটিকে ঘনবসতিপূর্ণ করে তুলেছে। খনিজ সম্পদ, কৃষিজ সম্পদ এবং বনজ সম্পদ এবং প্রাণীজ সম্পদকে কেন্দ্র করে জনবসতি গড়ে উঠেছে। এসব স্থানে প্রধান শিল্পের সঙ্গে ক্রমেই বহু প্রকার আনুষঙ্গিক শিল্প স্থাপিত হয়েছে। শিল্প বাণিজ্যের অগ্রগতি বৃদ্ধি পাওয়াতে প্রধান শিল্পকে ভিত্তি করে এইসব অঞ্চলের জনবহুল স্থানে পরিণত হচ্ছে। এই যে কৃষির পাশাপাশি কৃষি থেকে যে কাঁচামালগুলো পাওয়া যাচ্ছে সেই কাঁচামালগুলোর উপর ভিত্তি করে এখানে কি হচ্ছে আবার শিল্প, বিভিন্ন বাণিজ্যিক এলাকা গড়ে উঠেছে, যার কারণে আস্তে আস্তে বিভিন্ন অঞ্চল থেকে এখানে কি হচ্ছে জনসংখ্যা স্থানান্তরিত হচ্ছে, কেননা এখানে কি কাজের কর্মসংস্থানের অনেক বেশি সুযোগ সুবিধা, সেই জন্য এখানে মানুষ আস্তে আস্তে বেড়ে যাচ্ছে এবং এখানে জনবসতিটা ঘন হয়ে উঠছে। তারপর এই সমস্ত এই যে বাণিজ্যের অগ্রগতি বৃদ্ধি পাওয়াতে প্রধান শিল্পকে ভিত্তি করে এই সমস্ত অঞ্চলের জনবহুল স্থানে পরিণত হচ্ছে। তাহলে যে যে স্থানগুলোতে শিল্পের প্রসার ঘটছে, কাজের প্রসার ঘটছে বা বিভিন্ন ধরনের কলকারখানা গড়ে উঠছে, সেখানে কি হচ্ছে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সড়ক, রেলপথ অথবা নদীপথে উন্নত চলাচলের সুযোগ থাকলে বিভিন্ন অঞ্চলের সঙ্গে যোগাযোগ রক্ষা সহজ হয়, ফলে স্থানটি জনবহুল অঞ্চলে পরিণত হয়। আমাদের বাংলাদেশে তেজগাঁও, টঙ্গী, নরসিংদী, খুলনা, চট্টগ্রাম প্রভৃতি স্থানে শিল্প শহর গড়ে ওঠায় এই স্থানগুলো আস্তে আস্তে জনবসতিপূর্ণ স্থানে পরিণত হচ্ছে। শিল্প ও সংস্কৃতি আজকের যুগের মানুষকে গভীরভাবে প্রভাবিত করছে। সেই সব অঞ্চলে শিক্ষা দীক্ষা, কৃষ্টি, সংস্কৃতি প্রভৃতি অনুশীলন এবং চর্চার সুযোগ বেশি, সেই সব স্থানে জনবসতি স্বাভাবিক কারণে বেশি হয়ে থাকে। ঠিক আছে, তাহলে যেখানে আমাদের কাজের সুযোগ সুবিধা থাকবে, হ্যাঁ, যেখানে মানুষ তাদের থাকা, তাদের পড়াশোনা, তাদের চিকিৎসা সবকিছু সুযোগ সুবিধা পাবে, সেখানে তো তারা তাদের কি করবে জনবসতি করে তুলবে। এবার হচ্ছে বাংলাদেশের ভূমি ব্যবহারে জনবসতি বিস্তারের প্রভাব।
বাংলাদেশ একটি জনবহুল দেশ। এদেশের আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। জনসংখ্যা বৃদ্ধির ফলে জনবসতিও বৃদ্ধি পাচ্ছে। জনসংখ্যা বেশি হলে তো অবশ্যই তাদের কি তাদের থাকার জন্য জায়গা লাগবে না। তাহলে দেখা যাচ্ছে যে বিশেষ করে যেখানে সুযোগ সুবিধাগুলো মানুষ তাদের সুযোগ সুবিধা পাবে সেখানে কিন্তু তাদের জনবসতিটা গড়ে তুলবে। সেই জন্য ঢাকা, নারায়ণগঞ্জ, তারপরে চট্টগ্রাম, খুলনা এইসব বিভাগীয় অঞ্চলগুলোতে যেহেতু বিভিন্ন কর্মসংস্থানের বিভিন্ন রকম সুযোগ সুবিধাগুলো থাকে, সেই জন্য সেখানে কি হয় মানুষের জনবসতিটা আস্তে আস্তে বেশি হচ্ছে এবং সেই অঞ্চলগুলো কি হচ্ছে জনবসতিপূর্ণ অঞ্চলে পরিণত হচ্ছে। এদেশের প্রয়োজনের তুলনায় চাষাবাদযোগ্য জমির পরিমাণ অনেক কম, ফলে অধিক বসতি বিস্তারের কারণে চাষাবাদের জমির উপর কি চাপ বেড়ে যাচ্ছে। আমাদের দেশে এই জনসংখ্যার ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাওয়ায় কৃষি জমির উপর অব্যাহত চাপ পড়ছে বাড়িঘর নির্মাণের জন্য উপযুক্ত জমির উপর। বস্তুত বাংলাদেশে ইতিমধ্যে গ্রাম এবং শহরে বাসস্থান সমস্যা দেখা দিয়েছে। পক্ষান্তরে কৃষি জমিগুলো উত্তরাধিকার মধ্যে বণ্টিত হতে হতে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। আর এই খণ্ডিত জমিতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষাবাদ করাও সম্ভব হচ্ছে না। জনবসতি বৃদ্ধির জন্য বহু আবাদি জমিতে ঘরবাড়ি বানানো হচ্ছে। 30 বছর আগে যে পরিবারের জমির পরিমাণ ছিল 100 বিঘা, এখন তা বর্তমানে দাঁড়িয়েছে 10 বিঘা বা তার চেয়েও কম। 1974 সালে মাথাপিছু জমির পরিমাণ ছিল 0.28 একর এবং বর্তমানে তা দাঁড়িয়েছে 0.25 একর। ভবিষ্যতে এর পরিমাণ আরো হ্রাস পাবে। জনসংখ্যার আধিক্য এবং জনবসতি বিস্তারের প্রয়োজনীয়তায় মানুষ এখন ভূমির স্বাভাবিক প্রকৃতি ও ব্যবহারকে বদলে ফেলেছে। খাল বিল ভরাট করে বন জঙ্গল কেটে মানুষ এখন বসতি করছে। আর এভাবে চলতে থাকলে একসময় প্রাকৃতিক বিপর্যয় অনিবার্য হয়ে উঠছে। এবং আমরা কিছুটা আমরা দেখতেও পাচ্ছি যে প্রাকৃতিক বিভিন্ন বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। এই যে আমাদের দেশে ঘন ঘন বন্যা, খরা, তারপর জলোচ্ছ্বাস এগুলো দেখা দিচ্ছে। এই যে বিভিন্ন ধরনের মরণ ব্যাধিগুলো, ক্যান্সার, এই যে এখন করোনা যে ভাইরাস, এগুলো হচ্ছে কি প্রকৃতিকে আমরা কি করেছি অতিরিক্ত চাপ দিয়ে ফেলেছি, যার কারণে প্রকৃতি আর সেটা সহ্য করতে না পেরে তার বিরূপ প্রভাব দেখাচ্ছে। ঠিক আছে, যার কারণে আজকে আমাদের মানব জীবন, আমাদের পৃথিবী কি একটা হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। এই যে বিভিন্ন ধরনের দূষণ, এগুলোর কারণে কি হচ্ছে, এই যে বৈশ্বিক উষ্ণায়ন আমরা বললাম, বিভিন্ন ধরনের দূষণ থেকে এগুলো সৃষ্টি হচ্ছে। যে অতিরিক্ত গরম, অতিরিক্ত ঠান্ডা, তারপরে উত্তর মেরু যে বরফ গলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, এগুলো কিসের কারণে? এই যে আমরা প্রকৃতিকে অতিরিক্ত চাপ দিয়ে দিচ্ছি, সেই কারণে কিন্তু প্রকৃতি তার বিরূপ প্রভাব আমাদের উপর ফেলছে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদেরকে চতুর্থদের 4.1 অধ্যায়ের পাঠটা নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার আমি তোমাদেরকে একটু কিছু কাজ দিব, সবাই একটু বাসায় বিভিন্ন মনোযোগ সহকারে করবে। আশা করি একটু যদি ভালো করে মনোযোগ সহকারে করো, তাহলে যে কোনো প্রশ্নের উত্তর করা কিছু হবে না। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের গঠন ব্যাখ্যা করো। আমি কিন্তু তোমাদেরকে এটা আলোচনা করেছি। বাংলাদেশে ভূমি ব্যবস্থা
জনবসতি বিস্তারের প্রভাব সমূহ আলোচনা করব। বাংলাদেশের ভূপ্রাকৃতিক অঞ্চলের গঠনসমূহ ব্যাখ্যা করো। বাংলাদেশের ভূমি ব্যবস্থার উপর জনবসতি বিস্তারের প্রভাব আলোচনা করো। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ও সীমানা ব্যাখ্যা করো। আশা করি আমি তোমাদেরকে আজকে যে আলোচনা করেছিলাম সেই আলোচনার মধ্য থেকে তোমরা তোমাদের প্রশ্নের উত্তরগুলো কিন্তু করতে পারবে। সবাই একটু আমি যতটুকু করিয়েছি পাশে একটু আবার মনোযোগ সহকারে পড়বে, তাহলে দেখা যাবে যে আমাদের যে যে ধরনের প্রশ্ন করা হোক না কেন আমরা কি প্রশ্নের উত্তরগুলো করতে অবশ্যই সক্ষম হব। তোমরা একটু তোমাদের টেক্সট বইটা ভালো করে মনোযোগ সহকারে পড়বা, হ্যাঁ, রিডিংগুলো একটু পড়ে এখানে মূল ভাবগুলো মূল কথাগুলো কি একটু জানার বোঝার চেষ্টা করবে, হ্যাঁ, তাহলে দেখবে যে প্রশ্নটা যেভাবে করা হোক না কেন উত্তর করাটা এত বেশি কঠিন কোনো কিছু হবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এতটুকু পর্যন্তই। আর সবাই মনোযোগ সহকারে বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী পড়াশোনা করবে। কেউ অবহেলা করবে না পড়াশোনা নিয়ে, কেননা তোমাদের অবশ্যই বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং বার্ষিক পরীক্ষার এই ফলাফলের উপর ভিত্তি করে তোমাদের পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।